ভোটার তালিকার বিশেষ সংশোধনে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে জাতীয় রাজনীতি উত্তাল। বিরোধীরা দাবি করছে বিজেপির হয়ে ময়দানে নেমে নির্বাচনকে প্রহসনে পরিণত করছে নির্বাচন কমিশন। পাল্টা কমিশনের পাশে দাঁড়িয়ে বিজেপি দাবি করছে ভোটে হারের ভয় এখন থেকে কাঁদুনি গাইছে বিরোধীরা। এরই মধ্যে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি চলছে জোর কদমে, জানিয়ে সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। এই প্রেক্ষাপটেই দিল্লি থেকে ঝাড়গ্রাম নির্বাচন কমিশন ও বিজেপির মধ্যে আপাতের অভিযোগে ফের সরব হলেন রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। अब एविडेंस है, ये क्रिमिनल एविडेंस है और इलेक्शन कमीशन देश में पूरे एविडेंस को डिस्ट्रॉय करने की सोच रहा है। दे आर हेल्पिंग द बीजेपी डिस्ट्रॉय द इलेक्शन सिस्टम इन इंडिया। রাহুল গান্ধী যখন একের পর এক নথি দেখিয়ে দাবি করলেন এভাবেই ভোটার তালিকায় ব্যাপক কারচুপির মাধ্যমে বিজেপিকে জেতাচ্ছে নির্বাচন কমিশন, তখন এসআইআর এনআরসি কে এক সূত্রে গেঁথে সুর আরো চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফর্ম ফিল আপ না করার পক্ষে সওয়াল করলেন। এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে, নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। লাফাতে থাকুন, আরো লাফানি বাড়বে। এখন তো বিজেপিকে ছেড়ে ইলেকশন কমিশনকে ধরেছে, এরপরে সংবিধানকে ধরবে, তারপরে বলবে ভারত মাতাটাই খারাপ। আস্তে আস্তে এখনো 7 মাস বাকি। বিজেপি যখন ভোটার তালিকার বিশেষ সংশোধনের পক্ষে জোরালো সওয়াল করছে, তখন তীব্র বিরোধিতা করছে তৃণমূল। ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকেও তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও। আমরা মানব না। পরিকল্পনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুনভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। আর যাদের এখন 2002 সালের আগে জন্ম হয়েছে, 2002 সাল পর্যন্ত বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। কজনের আছে? যারা বলছে তাদের আছে তো জিজ্ঞেস করুন, যারা আইন করছে তাদের আছে তো? তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন, তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা, গরিব মানুষের কথা? ত্রুটি মুক্ত একটা নির্বাচনী যে তালিকা সেটা প্রকাশ হবে এবং মানুষ ভয়মুক্ত অবস্থায় তারা ভোট দিতে পারবেন। শুধু নির্বাচন কমিশনকে আক্রমণই নয়, তাদের সঙ্গে সরাসরি সংঘাতের পথেও হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বেনিয়মের অভিযোগে 2জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও, 2জন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও কে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এই 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও বলেছে কমিশন। এছাড়াও পূর্ব মেদিনীপুরের এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে তারা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা স্পষ্ট করে দিয়েছেন তিনি এমনটা করবেন না। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? ইলেকশনের অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে, এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন। হরিদাস সব কৃতদাস সব বিজেপির ভোট দেখলে পারে না, বিজেপির ভোট দেখলে লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে। পাল্টা নির্বাচন কমিশন সূত্রেও স্পষ্ট হয়েছে তারা আইন মেনেই রাজ্য সরকারকে সুপারিশ করছে, সরকার নিয়ম মতো তা করতে বাধ্য। কিন্তু এরপরও মমতা বন্দ্যোপাধ্যায় যে তার অবস্থানে অনড় তা বৃহস্পতিবার ফের স্পষ্ট করে দিয়েছেন তিনি। 2 জন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস!
আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন? এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে সমস্ত সরকারি আধিকারিককে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, তার যে শব্দ চয়ন এবং সরকারি অফিসারদের কার্যত একটা ভয়ের পরিবেশের মধ্যে নিয়ে যাওয়া, এই বিষয়টিকে নির্বাচন কমিশনকে দেখতে হবে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে যেটা করা হচ্ছে, প্রত্যেক ভোটারকে সন্দেহ করা হচ্ছে আর তাকে বলা হচ্ছে তুমি প্রমাণ করো। ভোটার লিস্ট নির্ভুল করার দায়িত্ব ইলেকশন কমিশনের, রাজ্য এবং কেন্দ্র সরকারের কর্মচারীদের নিয়ে। তাহলে প্রথম নির্বাচন কমিশন ব্যর্থ যে নির্ভুল ভোটার তালিকা করেনি। নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের এই সংঘাতের জেরে কি সাংবিধানিক সংকট তৈরি হবে? এক্ষেত্রে কার এখতিয়ার কতটা? রাজ্য সরকারের কি নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার ক্ষমতা আছে? নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কি কমিশন এই ধরনের নির্দেশ রাজ্য সরকারকে দিতে পারে? সংঘাত হওয়াটা স্বাভাবিক নয় এবং বলবো উচিত নয়, কারণ ইলেকশন কমিশন কনস্টিটিউশনাল পোস্ট, তেমনি আমাদের চিফ মিনিস্টার সেও কনস্টিটিউশনাল পোস্ট। স্টেট গভর্নমেন্টের ক্ষমতা পাওয়ার আর্টিকেল 174 অব দ্য কনস্টিটিউশন বলছে, সেখানে স্টেট গভর্নমেন্ট সম্পূর্ণ স্বাধীন এবং নিজের মতন কাজ করতে পারে উইদিন দ্য পেরিফেরি অফ আর্টিকেল 174। সেখানে ইলেকশন কমিশনের কোনো ক্ষমতা নেই ইন্টারফিয়ার করবার। আবার এদিকে ইলেকশন ব্যাপারে আর্টিকেল 324 ইলেকশন কমিশনকে সর্বক্ষমতা সম্পন্ন করে দিয়েছেন। তার ক্ষমতা এখানে, তার ক্ষমতা নিয়ে এবং ইলেকশন আরম্ভ হয়ে গেলে পর কোর্টও তার ব্যাপারে ইলেকশন ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে না, করতে পারে না। দুজন কাজেই দেখছি সামনে প্রশ্ন যেটা আপনার উঠেছে, দুটি স্বাধীন রেসপেক্টিভ স্বাধীন পিলার্স অব দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের আমার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দাঁড়িয়ে আছে তিনটে স্তম্ভর ওপর, এক্সিকিউটিভ, লেজিসলেচার আর জুডিশিয়ারি। এই দুজনকার মধ্যে যদি কোনো এখন যা জানিয়েছে আইনত আমার মতে, যদি এক্সিকিউটিভ বা লেজিসলেচারের সঙ্গে স্টেট এক্সিকিউটিভ যদি কিছু মতের অনৈক্য হয়, সেটা জুডিশিয়াল রিভিউ করতে পারে কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। যে কোনো ব্যাপারেও জুডিশিয়াল রিভিউ থাকবে। কাজেই আমি প্রথমত চাইব দুজনে নিজেদের মধ্যে কথাবার্তা বলে জিনিসটাকে সুষ্ঠুভাবে মিটিয়ে ফেলা। সেটা যদি কোনো রকমই সম্ভব না হয় বা কোনো পক্ষে যদি কথাবার্তা বলে মেটাতে রাজি না থাকেন, তাহলে যে আপত্তি করছে বা যারা জোর করছে কোনো না কোনো পক্ষকে আমাদের বিচারপতিদের কোর্টের, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। সংবিধানের 324 থেকে 329 পর্যন্ত ধারায় ইলেকশন
কমিশনের যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট বা অ্যাসেম্বলির নির্বাচন পরিচালনার জন্য যা যা করার দরকার সেটা কিভাবে করবেন বলা আছে। এবং 329 নম্বর ধারায় খুব পরিষ্কার বলা আছে যে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন রাষ্ট্রপতি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং রাজ্যপাল রাজ্য সরকারি কর্মচারীদের ইলেকশনের কমিশনের অধীনে করে দিতে পারেন। কিন্তু সংবিধান ছাড়াও তো আরও অনেক আইন আছে আমাদের দেশে। যেমন আমি বলছি, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট বলে একটা আইন আছে। সে আইনের আপনারা পরীক্ষা করে নিতে পারেন যে 13cc বলে একটা ধারা আছে। সেই ধারায় এটা পরিষ্কারভাবে বলা আছে যে যে অফিসাররা এই যে ইলেকটোরাল রোল তৈরি করবে বা নাম তার থেকে বাদ দেবে বা তাতে অন্তর্ভুক্ত করবেন বা অন্য যেসব কাজ করবেন, তাদের ধরে নেওয়া হবে যে তারা ইলেকশন কমিশনের ডেপুটেশনে আছেন এবং তাদের ডিসিপ্লিনারি অ্যাকশন সুপারিনটেন্ডেন্টস কন্ট্রোল ইলেকশন কমিশনের। অতএব একদম সম্পূর্ণভাবে এটা আইনত যে যখন ভোট ডিক্লেয়ার হয়নি তখনও যে অফিসাররা এই ইলেকটোরাল রোল বা অন্য কাজ করছেন তারা ইলেকশন কমিশনার হয়ে কাজ করছেন এবং ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, রাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য বলতে পারে। রাজ্য সরকার এটা মানতে বাধ্য, কারণ সংবিধানে খুব পরিষ্কার বলা আছে যে যদি কেন্দ্রীয় সরকার কোনো নির্দেশ দেয় এবং রাজ্য সরকার সেটা না মানে তাহলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। তো এখানে তো কেন্দ্রীয় সরকারও নয়, ইলেকশন কমিশন এটা একটা সাংবিধানিক সংস্থা, তারা একটা নির্দেশ দিচ্ছে, রাজ্য সরকার যদি সেটা না মানে তাহলে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে এবং যে অফিসাররা মানবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এখন মুখ্যমন্ত্রী আমাদের বলতে পারেন না এরকম কোনো কথা আমার জানা নেই। তিনি সত্যি কথা খুব কম বলেন, সঠিক কথাও খুব কম বলেন, বেআইনি কথা, বেঠিক কথা, ভুল কথা, মিথ্যে কথা এগুলো তিনি বেশি বলেন। তো এখন তিনি বলছেন মানে যে অফিসাররা এই যে অপরাধগুলো করেছে সেগুলো তো তার অনুপ্রেরণাতে তার কথা মতো করেছেন, অতএব তাদেরকে তিনি বাঁচাতে চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের সুর চড়ালেন সেদিনই কমিশনের বিরুদ্ধে অ্যাটম বম ফাটালেন রাহুল গান্ধী। দিস্তা দিস্তা পাতা তথ্য পরিসংখ্যান সামনে এনে এবং প্রেজেন্টেশন দিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির বিস্ফোরক অভিযোগ তুললেন। So I want the nation to know that there is a huge criminal fraud being perpetrated on this country. It is being done by the Election Commission and the party in power, and we have given you crystal clear, undoubtable proof here. There is circumstantial evidence. They do not give us the data. They have actively themselves said they're going to destroy CCTV footage. This is why they want to destroy it. 2024 সালে লোকসভা ভোটে কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্র মহাদেবপুরার ফল দেখিয়ে রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করেছেন নির্বাচন কমিশন এবং বিজেপি যোগসাজশ করে 5টা উপায়ে দেশ জুড়ে ভোট চুরি করছে। So out of 6,50,000 total votes in the assembly of Mahadevpura, 1,250,000 votes were stolen. They were stolen in 5 different ways. The first way, duplicate voters. One voter appearing multiple times on the voter list. Fake and invalid addresses. Voters who didn't have addresses or were just fake addresses. Bulk voters in single address. One building, 50 people, 60 people. One bedroom house, but we go there, no 50 people living there. No record of those people ever having living there. One family living in that house. Invalid photos, photos which you simply cannot see or no photos existing of theirs on the polling list.
And then the most interesting misuse of Form 6. Form 6 is the form that allows new voters to become voters. রাহুল গান্ধীর অভিযোগের পাল্টা তাকে আক্রমণ করেছে বিজেপি। The claims made by Sri Rahul Gandhi and his team are completely bogus. They are targeting the Election Commission of India only to tarnish the image of the Election Commission of India. Every time, whenever it doesn't suit them, they start attacking the same institution. রাহুল গান্ধী শুধু 5টা উপায় ভোট চুরির অভিযোগ তুলেই থামেননি, এরপর ধরে ধরে অভিযোগ করেছেন প্রতিটা উপায় কিভাবে ভোট চুরি করেছেন। Here is duplicate voter. There are 11,965 voters of this type. This is the gentleman called Gurkirat Singh Dang. Gurkirat Singh Dang appears once, twice, 3 times, 4 times in 4 different polling booths in the constituency. He is the same name, the same address, the same person, 4 different polling booths. And this is not just one person, this is thousands of people in one assembly. Second example, same voter voting in multiple polling booths in Karnataka in the assembly and also voting in Uttar Pradesh, voting in Lucknow, voting in Varanasi. This is the gentleman called Aditya Srivastava. He votes in booth number 458, same person. He votes again in booth number 459, same person. Go down. And then this gentleman goes Karnataka, Uttar Pradesh, Karnataka and Maharashtra. So he's got his name on 4 lists, different states, different polling booths. And I remind you, this is not an individual. There are thousands and thousands of these people that we found. Duplicate voters was what, 11,000? So there are 11,000 people who are voting 3 times, 4 times, multiple times. House number 0. No, you're laughing. There are thousands and thousands of these people. No address, house number 0. Father's name, ILSDHFHUG. तो थोड़े और फादर्स नेम दिखाओ, ये बड़े इंटरेस्टिंग नाम है इनके. DFOIGOIDF फादर्स नेम. नहीं, आप हंस रहे हो भैया, पूरा सिस्टम उड़ा दिया है, चोरी हो रही है. अभी तो शुरुआत की है हमने. और दिखाइए. Either an address that doesn't exist, you go look for it, it's not there, or the address is 0, house number 0 or street number 0, or then the address cannot be verified. These are 40,000 voters. রাহুল গান্ধীর অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। राहुल गांधी जी विपक्ष के नेता हैं, इस तरह की गैर जिम्मेदारना, शर्मिंदगी भरा टिप्पणी एक संवैधानिक संस्था पर कर रहे हैं। इसके हम बहुत ही भर्त्सना करते हैं। ये राहुल गांधी की खीज है, उनका गुस्सा है, क्योंकि हिंदुस्तान की जनता वोट क्यों नहीं देती। और राहुल गांधी आपके इस चाल चरित्र और आचरण पर देश जनता आपको और नहीं वोट देगी। और चिल्लाइए, लेकिन आप क्या बेशर्मी की सारी पराकाष्ठा पार कर गए हैं? क्या इलेक्शन कमीशन को फ्रॉड कर रहे हैं? এরপর রাহুল গান্ধী তথ্য প্রমাণ দেখিয়ে যে অভিযোগ তুলেছেন তা আরো মারাত্মক। তার অভিযোগ, বহু ক্ষেত্রে দেখা গেছে গুচ্ছ গুচ্ছ ভোটারের ক্ষেত্রে রয়েছে একই ঠিকানা। House number 35, 80 voters live in this house. We sent people to check. They got beaten up. These 80 people live in this house. It's a single story, single room house. Here's another one. Booth number 366. थोड़ा इसमें zoom in करो. 46 voters, all from different families, living in a single bedroom house. And when we go there, they don't exist. So that's a single bedroom. 46 voters living there. Same thing there, 80 voters living there.
No sign of their existence. When we go there, we're threatened. Our people go there, they're threatened. Take video, they're threatened. Okay, next. Here is 68 voters in a brewery, commercial establishment. Nobody lives there. Right? And when we go and ask them, where are these people? Who are these people? Nothing. We don't know. Never heard of them. And that's fake and invalid addresses. You can see. There are 4,000 voters. Show the photos. These are the photos. Either no photo or a photo that is so small that you can't see them. That's an original voter list. That's a copy of a voter list. You can see no photos. এরপর রাহুল গান্ধী ফর্ম 6 নিয়ে মারাত্মক অভিযোগ তুলেছেন। তার দাবি এই ফর্ম 6 কাজে লাগে নতুন ভোটারদের ক্ষেত্রে, অথচ এই ফর্ম কাজে লাগিয়ে 70 থেকে 80 বছর বয়সীদের নাম ভোটার তালিকায় উঠেছে এবং তারা একাধিকবার ভোট দিয়েছে। And now we come to the most interesting, which is really where the game is played. You've heard that new voters vote for the Prime Minister. You've heard that said, right? Suna hai na? New voters, young voters like to vote for the Prime Minister. Now I'll show you how. So there is something called Form 6. 33,692 voters are registered here. This basically is anybody who wants to vote for the first time can use this list, Form 6. So you go, you get into the Form 6, and then your name goes into the voter list. She appears twice on the voter list. She comes in using Form 6. First name, Shakun. Surname, Rani. Right? Now look at her picture. That's a picture. Now go to the other picture. Look at the picture. So this is essentially a zoomed in picture that they've taken. And this is now suddenly a new voter. Now, she has no surname, but her first name is Shakun Rani. Right? Go back. But what's really interesting here, now she uses this form twice. She uses it first on the 13/9/23, and then she does it again 31/10/23. So she becomes a voter twice, and then the beautiful thing is, show us the next slide, she actually votes twice, or somebody votes twice for her. Right? There she is. That's the slip where she's been signed off as having voted in booth 341, and she's done it twice. Now we don't know if she's done it or somebody else has done it. Now this has been 33,000 people here in one assembly that have done this. Show me the ages, please. Age 98, age 96, age 95, age 95. This is all fake. Right? These are all just fake. They're supposed to be new voters that vote for Mr. Narendra Modi. 95, 85, 75, 65, 55, 45. This entire list does not contain a single person. This list does not contain a single person between the age of 18 and 25. রাহুল গান্ধীর অভিযোগ নস্যাৎ করে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। राहुल गांधी और कांग्रेस पार्टी ने आज तक उन राज्यों में कोई भी प्रेस कॉन्फ्रेंस नहीं किया जिन राज्यों में उनको जीत मिली है। ये जो मीठा मीठा गपगप और कड़वा कड़वा थू थू, यह जो सिलेक्टिविटी है कि हम सिलेक्टिव आउटरीच दिखाएंगे, यह भी भारत की जनता देख रही है। आप हिमाचल में जीतते हैं तो उस समय तो नहीं कहते हैं, आप तेलंगाना में जीतते हैं, आपका मुख्यमंत्री बनता है तेलंगाना में, भारतीय जनता पार्टी हार जाती है,
उस समय का कोई भी प्रेस कॉन्फ्रेंस आप दिखा दीजिए कि राहुल गांधी ने कहा हो कि तेलंगाना में इलेक्शन कमीशन ने फर्जीवाड़ा किया है। यदि देश का चुनाव आयोग ही कॉम्प्रोमाइज्ड है आपके कहने के मुताबिक, तो आप सेलिब्रेट किस बात का कर रहे हो कि हम जीत गए हैं, हमें अधिक सीटें मिली है। ভোটার তালিকায় কারচুপির এরকম বিস্ফোরক অভিযোগ তুলে সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করেছেন রাহুল গান্ধী। What we are saying to the Election Commission is you're not in the business of destroying Indian democracy. You're in the business of protecting it. All this information now, this is evidence. We are absolutely convinced that this crime is being done at a huge scale across the country, in state after state after state. So for us, the CCTV footage and the voter list is now evidence in crime. And the Election Commission is busy trying to destroy it. রাহুল গান্ধীর অভিযোগের পাল্টা সরব হয়েছে কর্ণাটক এবং মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রাহুল গান্ধীর উদ্দেশ্যে চিঠিতে তারা লিখেছে, খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা কংগ্রেসের হাতে দেওয়া হয়েছিল 2024 সালের নভেম্বর এবং 2025 সালের জানুয়ারিতে। তা নিয়ে কংগ্রেসের তরফে তালিকা সম্পর্কিত কোনো আপত্তি বা আবেদন জমা পড়েনি কমিশনে। চিঠিতে আরও বলা হয়েছে, রাহুল গান্ধীকে সই করে জানাতে হবে কাদের ভুয়ো নাম রয়েছে, তার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর কি, এবং তিনি এই বিবৃতি দিয়েছেন ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে। রাহুল গান্ধী ভুল তথ্য দিয়ে থাকলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দায়িত্ব স্বচ্ছভাবে ভোট করানো, আর তার বিরুদ্ধে নথি দেখিয়ে বিজেপির হয়ে ভোটে কারচুপির ভয়ঙ্কর অভিযোগ করলেন রাহুল গান্ধী। অর্থাৎ যেই ঠিক বা যেই ভুল হন না কেন, গণতন্ত্রের পক্ষে কিন্তু এই পরিস্থিতি বিপজ্জনক। আজকে রাহুল গান্ধী যে মূল অভিযোগগুলো করেছেন আর কি, সেটার সারবত্তা হচ্ছে যে কতকগুলি পয়েন্ট উনি আইডেন্টিফাই করেছেন এবং যে পয়েন্টগুলির মধ্যে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এর ফলে অবশ্যই যে জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নির্বাচন কমিশন এবং যারা শাসক দল অর্থাৎ বিজেপি, তাদের মধ্যে একটা যোগসাজশে কোনো রকম একটা গোলমাল হয়েছে এবং বিভিন্ন পয়েন্ট আছে যাতে একই ঠিকানায় প্রচুর ভোটার থেকে শুরু করে আবার অন্যরকমভাবে হয়তো একই ভোটারের নাম অনেক জায়গায় আছে, এই ধরনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উনি আইডেন্টিফাই করেছেন। এবং এই ধরনের বিষয় তো মহারাষ্ট্রের যে নির্বাচন সেখান থেকেও বারবার আমরা দেখেছি যে প্রচুর নতুন ভোটার যোগ দিয়েছেন সেখানে এবং সেই সংখ্যাটা হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে, এই ধরনের প্রশ্ন উঠেছে এবং তারপর কিন্তু তার কোনো সমাধান এখনো হয়নি, অর্থাৎ কোনো একটা কনক্লুশন বা অনুসিদ্ধান্তে আমরা পৌঁছতে পেরেছি যে এই ভুলটা হয়েছে কি হয়নি সেটা পরিষ্কার নয়। কিন্তু আজকে রাহুল গান্ধী যেভাবে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি পেশ করলেন, এতে প্রথম জিনিস হচ্ছে যে এতে অবশ্যই নির্বাচন কমিশন এবং কেন্দ্রের শাসক দল বিজেপি তাদের আরও গুরুত্ব দিয়ে বিষয়টি ভাবতে হবে এবং আলোচনা করতে হবে যে এই অভিযোগগুলোর কোনো সারবত্তা আছে কিনা। তারা অবশ্যই অভিযোগগুলো কাটবেন, কিন্তু অন্যদিকে যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিরোধীদের যে অভিযোগ, এটা যদি নির্বাচন কমিশনকে এক গাদা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়, তখন নির্বাচন কমিশন যেহেতু একটি স্বশাসিত সংস্থা এবং তাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনো রকম সম্পর্ক থাকার কথা নয়, এই ধরনের একটি বিশেষ পরিস্থিতিতে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে গোটা ভারতের যে রাজনৈতিক চালচিত্র, সেই জায়গায় কিন্তু একটা অত্যন্ত গোলমেলে পরিস্থিতির সৃষ্টি হবে। কারণ নির্বাচন কমিশনকে যদি কখনো দেখানো হয় একেবারে গোটা দেশ জুড়ে যে তারা তাদের কাজটা সঠিকভাবে করছে না, সেটা কিন্তু একটা খুব মুশকিলের বিষয়। বামপন্থী আমলে যখন বামফ্রন্ট সরকার ছিলেন তখনও আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে সেই সময় যে ঘটনা ঘটেছিল যে পশ্চিমবঙ্গে কিন্তু মমতা ব্যানার্জির যে শুরুর আন্দোলন, সেই সময় একটা ভোটার কার্ড এবং সেই কার্ড নিয়ে মানুষকে আসতে হবে, এই নিয়ে একটা আন্দোলন গড়ে উঠেছিল এবং আগামী দিনে তারপর সেখান থেকে মমতা ব্যানার্জির উত্থানের অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা। আজকের দিনে যদি রাহুল গান্ধী এই ধরনের একটা কাজ শুরু করেন এবং সেই কাজ যদি ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছয়, একটা জিনিস হচ্ছে প্রমাণ করা সঠিকভাবে এবং সেটা কিভাবে হবে আমাদের আগামী দিনে দেখতে হবে। কিন্তু অন্যদিকে রাহুল গান্ধী যেভাবে এই রাজনৈতিক ভাষ্যটি পেশ করছেন সেটা কিন্তু বিজেপিকে সেই বিষয়টি সামলাতে হবে, উত্তর দিতে হবে, নির্বাচন কমিশনকে দিতে হবে। আরেকটি ভীষণ সুবিধে হয়ে যাবে এক্ষেত্রে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগটা বারবার আসছে যে এই ধরনের ভোটার তালিকা সংশোধন না করতে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং এর মাধ্যমে দেশের যে নিয়মকানুন সেই নিয়মকানুন না মেনে তারা যে ধরনের
একটা কাজ করার চেষ্টা করছেন, সেই প্রশ্নটি যে উঠছে, তারা কিন্তু একটা প্রতিযুক্তি দেওয়ার জায়গা ভীষণভাবে পেয়ে গেল, যেখানে তারা কিন্তু এখন বলবেন যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে সেই অভিযোগগুলো তো বারবার করে এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে উঠছে, এবং কর্ণাটকের ক্ষেত্রে তার কিছু বক্তব্য রাহুল গান্ধী পেশ করেছেন। স্বাধীনতার পর নির্বাচন কমিশনকে বিরোধীরা নানা সময় নানাভাবে আক্রমণ করেছে, কিন্তু এইভাবে এই ভাষায় আক্রমণ নজিরবিহীন। রাহুল গান্ধী বলছেন আধিকারিকরা যদি অবসরও নিয়ে নেন তাহলেও তারা ছাড়বেন না, তার কারণ জাতীয় নির্বাচন কমিশন ভোট চুরির সঙ্গে যুক্ত। আমি বলছি আক্রমণেরও অ্যাটম বোমা হয়, জানেন তো, আমার মনে হচ্ছে সজল এটা আক্রমণের অ্যাটম বোমা। দেখুন, আমি প্রথমেই অনুরোধ করব যে রাহুল গান্ধীকে যদি আপনার কাছে অ্যাটম বোমা থাকে ফাটিয়ে দিন, না ফাটালে এসব বলবেন না মোদিজি আবার কোথা থেকে 2-4টে ব্রাহ্মস ফাটিয়ে দেবে, পাকিস্তানের মতন দশা হবে। হ্যাঁ, সেই অ্যাটম বোম নিজেরাই লেজে গোবরে হয়ে যাবে। আসলে রাহুল গান্ধীর অ্যাটম বোমে কোনো বারুদ নেই, শুধু গ্যাস আছে যেখান থেকে দুর্গন্ধ ছাড়া আর কিছুই ছড়াবে না। এর আগে উনি বলেছিলেন অ্যাটম বোমে বারুদ অবশ্য থাকেও না, সে আমি জানি না, আমার জানা নেই। হ্যাঁ, আমি ওই বিশেষজ্ঞটা নয়, ওটা দেবাংশুরা বলতে পারবে। তো ঘটনা হচ্ছে বোম বিশেষজ্ঞ। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে দেখুন, এগুলো হারার যুক্তি। আগে থেকে আমি কিছু কথা বলে রাখলাম, কারণ নির্বাচনে আমি হারবো, অর্ধেক জায়গায় প্রার্থী হবে না, সেগুলো আমি জানি, তাই এগুলো বলছি। আমার বক্তব্য হচ্ছে যে এই লোকটাই তো আওয়াজ তুলেছিলেন না চৌকিদার চোর হ্যাঁ, মামলা করেছিলেন না আদালতে, সে মামলার আজকে রেজাল্ট কি হলো? এমনি এমনি এই লোকটাকে পাপ্পু বলে ডাকা হয় না, এর পেছনে যথেষ্ট মানে কারণ আছে। এই যে নিজেকে প্রাসঙ্গিক করার জন্য আজকে এটা করেছেন। হ্যাঁ, অনেকদিন বাদে আপনারা রাহুল গান্ধীকে দেখালেন, তাকে দেখতে কেমন হয়েছে দেখতে পেলাম। নিউ লুকটা পেলাম। কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস বা ভারত না ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল একটা প্রেস কনফারেন্স নিয়ে এই যে তালিকা আজকে খসড়া প্রকাশিত হলো, তাতে গ্রস মিস্টেক আছে যদি দেখাতে পারে, আমি বলছি নির্বাচন কমিশনের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠে যাবে। নিশ্চয়ই হবে, আপনি যেটা বলছেন সেটা দেখাতে পারলে হবে, আর না দেখাতে পারলে ওনার ক্রেডিবিলিটি যাবে। দেখুন, এসআইআর একটা প্রক্রিয়া, ভারতবর্ষে যে এই প্রথম হচ্ছে তাও নয়, এর আগে স্বাধীনতার পর 13 বার দেশে এসআইআর হয়েছে। আমাদের এই রাজ্যেও শেষ এসআইআর হয়েছে 2002 সালে। এসআইআর হওয়ার আগে নাম ছিল এ রাজ্যে, 2002 সালের কথা বলছি, 4,86,00,000 ভোটারে। এসআইআর হওয়ার পর সেটা হলো 4,58,00,000, অর্থাৎ 2002 সালে 2000 নয় 28 লক্ষ মানুষের নাম বাদ গেছিল। অথচ তারপরেও আমাদের এই রাজ্যের ভোটার তালিকায় এত ওই কোট আনকোট ভুতুড়ে ভোটার ছিল, অথবা এত অনুপ্রবেশ হয়েছিল, এত জল মিশেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় 2004-05 সালে সংসদ উত্তাল করে দিয়েছিলেন। দেবাংশু আমার পরের বক্তা নিশ্চয়ই মানবে যে ন্যায্য কারণে করেছিলেন। অর্থাৎ এসআইআর হওয়ার পরেও জল ছিল, অথবা নতুন করে বেনজল ঢুকেছিল। অতএব 2002 থেকে 2004-এ যদি এই অবস্থা হয়, 2002 থেকে 2025-এ কি অবস্থা হয়েছে সহজেই আমরা সবাই অনুমান করতে পারি। ভারতীয় জনতা পার্টি আজ অবধি প্রত্যেকটা জিনিসই, যে জিনিসগুলো তারা বা তাদের আনঅফিসিয়াল শাখা সংগঠনগুলো দিয়ে করিয়েছে, সেই প্রত্যেকটারই ভারতীয় জনতা পার্টির প্যাকেজিং খুব সুন্দর লোককে দেখানোর জন্য। প্যাকেজিংটা ভালো, কিন্তু ভেতরের প্রোডাক্টটা খাজা প্রোডাক্ট, যেটা খেলে আসলে শরীর খারাপ হয়। সেটা নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে অনেক উদাহরণ আমরা দেখেছি। যেমন নোটবন্দি ছিল, কালো টাকা যাবে, সন্ত্রাসবাদীর কোমর ভাঙবে, কোমরটা মধ্যবিত্তের ভেঙে গেল, কালো টাকারও ভাঙেনি, সন্ত্রাসবাদীদেরও ভাঙেনি। সেম অ্যাজ জিএসটি, সব কিছু নিয়ে আলাদা করে আলোচনা করে লাভ নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, বারবার একটা দেশের সাধারণ জনগণ কেন পরীক্ষায় বসবে? আমাদের বক্তব্য হচ্ছে, প্রথম বেসিক প্রশ্ন যেটা, আমার যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো আমাকে আমার রাষ্ট্র দিয়েছে, সেই ডকুমেন্টগুলো আমি যেচে বানাইনি। আধার কার্ড আমাকে ভারত সরকার দিয়েছে, ভোটার কার্ড আমাকে দেশের নির্বাচন কমিশন দিয়েছে, পাসপোর্ট আমাকে দেশের সরকার দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স আমাকে দেশের সরকার দিয়েছে। তো এই জিনিসগুলোর মধ্যে আপনি কোনোটাই গ্রহণ করছেন না, তার মানে রাষ্ট্র নিজের দেওয়া কাগজ অস্বীকার করছে। আজকে যে আমাকে কিন্তু পরীক্ষায় বসতে হবে, তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা নির্বাচনের আগে সমীক্ষা জরুরি, এবং সমীক্ষা তুমি দেখো না, কালীগঞ্জে উপনির্বাচনের আগে একটা কেন্দ্র থেকে 6000 নাম বাদ গেল, তার মানে তো স্বাভাবিক প্রক্রিয়ায় পরীক্ষায় বসতে হবে। আমার কথা হচ্ছে, এই প্রক্রিয়াগুলো তো এতদিন হচ্ছিলই, ন্যাচারালি প্রত্যেক ইলেকশনের আগে হয়, কালীগঞ্জেও হয়েছে, কোনোদিন আপত্তি করেছি নাকি আমরা? এই স্পেশাল ব্যাপারটা আগে গুঁজে দেওয়ার পর কেন আপত্তি করছি? নামে আপত্তি না, নামে আপত্তি না, কামেও আপত্তি। আর তার স্পেসিফিক কারণটা হচ্ছে, এই নির্দিষ্ট জিনিসটার ক্ষেত্রে যে ডকুমেন্টেশনগুলোর প্রয়োজন হচ্ছে, এগুলো নিয়ে আগে তো এভাবে হয়নি। কালীগঞ্জের উপনির্বাচনে বলা হয়েছিল আপনার আধার কার্ড চলবে না, ভোটার কার্ড চলবে না,
বলা হয়েছিল? বলা হয়নি তো, তাই আমরা আগে আপত্তি করিনি। আজকে করছি কেন? কারণ রাষ্ট্র তার দেওয়া কাগজই আমার থেকে কেড়ে নিয়ে বলছে ওটা জালি কাগজ। আরে আমার ওই জালি কাগজের ভিত্তিতে যদি ভোটার লিস্ট তৈরি হয়, সেই ভোটার লিস্টের দ্বারা আমি যে ভোটটা দিয়েছি তাতে যে সরকারটা কেন্দ্রে গঠিত হয়েছে, তাহলে ওই সরকারটা তো জালি সরকার। 2002 সালে যখন 13তম রিভিশন হচ্ছিল, যখন 4 লাখ ভোটার ছিল, যখন দেখা যেত প্রতি 5 বছর অন্তর রিভিশন হয়, তো 4 কোটি ভোটার ছিল, যখন 4 কোটি কত 86 লাখ ভোটার আপনার কথা অনুযায়ী, তখন 28 লাখ লোকের বাদ গেছে। তো এখন যদি পশ্চিমবঙ্গে 56 লাখ ভোটের নাম বাদ যায়, সেগুলো এগুলোর কোনো কারণে যায়নি। 11-12% লোক কাগজ জমা দিতে পারেনি বিহারে, আর সবাই কিন্তু কাগজ জমা করে দিয়েছে। আমি এবার বলি, ও একটা ভালো কথা বলেছে যে কেন্দ্রীয় সরকারের সব হচ্ছে প্যাকেজিং খুব সুন্দর, আর ভেতরে সব খাজা। মানে ও কিন্তু দিদির খাজাকে কটাক্ষ করলো কিনা আমার জানা নেই। আমি বলছি রাষ্ট্রের খারাপ এই যে ভোটার কার্ড, আধার কার্ড দেখিয়ে কেন্দ্রীয় সরকারে বিজেপির যারা জিতেছে তারা সবাই জালি। মাথায় রাখতে হবে এই ভোটে দেবাংশুরাও যেখানে যেখানে জিতেছে এই কাগজ দিয়ে, তাহলে তারাও জালি। যাব, কিন্তু আমি আবার বলবো, সুপ্রিম কোর্টের একেবারে স্পষ্ট বক্তব্য আমরা শুনেছি, সেটা হচ্ছে যে যদি আধার, ভোটার এবং রেশন কার্ড জাল হয়, তাহলে সমস্ত নথি, এই 11টা নথিও জাল হতে পারে। তো সেক্ষেত্রে কেন্দ্র সরকারের বক্তব্য অত্যন্ত অস্পষ্ট। আই রিপিট, অত্যন্ত অস্পষ্ট। আচ্ছা, আমি 2-3টে পয়েন্ট বলি। প্রথম কথা হচ্ছে, আগে 2টো পয়েন্ট বলি। প্রথম কথা, মৃত ভোটার হচ্ছে তৃণমূলের সঞ্জীবনী সুধা যেটা বললো। আমার বক্তব্য হচ্ছে বুথে বুথে তো বিজেপির এজেন্টরা আছে, সব পার্টির এজেন্টরা থাকে। দাদা আমি একটু বলে নিও পয়েন্টগুলো। আমি বলছি যে মৃত ভোটারগুলো আছে, সেগুলো বিজেপির এজেন্টদের কাজ ধরিয়ে দেওয়া ইলেকশনের আগে। তোমাদের এজেন্টদের কাজ এটাকে জোর করে ভোট দেওয়া। 2 নম্বর কথা হচ্ছে, আমি বলছি দ্বিজেন বাবুকে কাট ধরার কথা ছিল। এক সেকেন্ড, না না, আমার দ্বিজেন মুখোপাধ্যায় তার মৃত্যুর পর ভোট দিতে যে ফিরে এলেন, আর রসিকতা মার্জনা করবেন যে তার কার্ডে ভোটটা পড়ে গেল, তার জন্য দায় কি বিরোধী এজেন্টের? আমি ধরে নিচ্ছি বিরোধী এজেন্ট কেউ ছিল না ওখানে। শুধু বিরোধী এজেন্ট কেন, বিরোধী এজেন্ট, শাসক এজেন্ট যারা ছিল সবারই দায়। আমি বলবো নির্বাচন কমিশনেরও দায়। আমি বলছি 2 নম্বর কথা সুমন দা, সেটা হচ্ছে যে যদি বিজেপি, যেটা ইলেকশন কমিশনকে তারা ডিফেন্ড করছে খুব স্বাভাবিকভাবে, যদি স্বচ্ছই কথা বলুন সুমন দা, এসআইআর প্রসেস আপনারা বলছেন না যে আগে 13 বার হয়েছে, বিশ্বনাথ বলছিলেন। আচ্ছা, আগের 13 বার এবারের মধ্যে একটা বড় তফাৎ আছে। কি বড় তফাৎ? সেই বড় তফাৎটা হচ্ছে, এর আগে যে 13 বার হয়েছে তখন ইলেকশন কমিশনার চুজ করতো সরকারের একজন প্রতিনিধি, বিরোধী দলের একজন প্রতিনিধি, সুপ্রিম কোর্টের। আজকের দিনে সরকার যখন সুপ্রিম কোর্টের একজনকে সরিয়ে দিয়ে সরকারি প্রতিনিধি 2 জন বাড়িয়ে দেয়, কেন করে তারা? 2 নম্বর বক্তব্য হচ্ছে রাহুল গান্ধী। আমি বলছি রাহুল গান্ধী যদি ডিফেন্ড করে আমার কাজ হবে। আর আমি এখন এতজন বক্তা বলেন, 10 সেকেন্ড নেব। কদিন আগে দিল্লির একটা কেস দেখলাম, মমতা ব্যানার্জি টুইট করেছিলেন, তারপর দিল্লি পুলিশের টুইট হলো, তারপর মমতা ব্যানার্জি তাদেরকে নিয়ে এসে ওখান থেকে এখানে দিল্লি পুলিশ মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলেছে, এবার কুকুরটাও মিথ্যে বলে দিয়েছে ইলেকশন কমিশন। আমার প্রশ্ন হচ্ছে কুকুরটাকে নিয়ে ইলেকশন কমিশনের ইলেকশন কমিশন বলছে কুকুরটাকে নিয়ে এসে আবার প্রেস কনফারেন্স কমিশনের টুইটটা পড়ো কি লিখেছে। এইটা নিয়ে তুমি আগের দিন যুক্তিতর্কে কত চিৎকার করলে। জেনুইন সার্টিফিকেট। তোমরা একটা তথ্য ঠিক করে দিয়ে, জাস্ট দেবাংশু যেটা বললো, ইলেকশন কমিশন কিন্তু সিঙ্গেল ইলেকশন কমিশনের দ্বারা পরিচালিত হয়েছে 88 সাল পর্যন্ত। মানে মনে রাখবেন, সেটা কিন্তু সরাসরি মানে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই নিয়োগ হতো, মানে তার নিয়োগ হতো। আর তারপরে কিন্তু যে মানে 3 সদস্য বিশিষ্ট ইলেকশন কমিশন, সেখানেও কিন্তু মানে মানে অ্যাপয়েন্টমেন্ট কমিটি প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারাই অ্যাপয়েন্টমেন্ট করতেন। এই সম্প্রতি কিছুদিন আগে সুপ্রিম কোর্ট একটা ই করতে গিয়ে, কিন্তু জিনিসটা হলো তো 2:1, এটা সাম্প্রতিককালে হয়েছে। হ্যাঁ হলো তো, সেটা অত্যন্ত অগণতান্ত্রিক। সুপ্রিম কোর্ট বলেছিল যে ভাই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, বিরোধী দলের নেতা এবং প্রধানমন্ত্রীকে নিয়ে যে কলিজিয়াম হবে তার মাধ্যমে নির্বাচিত চলছিল, কিন্তু হঠাৎ করে আইনটা পরিবর্তন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হয়, যেটা আমাদের ভীষণ আপত্তির জায়গা। কিন্তু আমি বলছি যে দেবাংশু যেটা বলছে, না এই 13 বার যে হয়েছে তাতে কোনো জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে যুক্ত ছিল না, তখন প্রধানমন্ত্রী নিয়োগ ছিল না। এখন রাখলো না কেন? একটা অগণতান্ত্রিক উদাহরণ, আরেকটা অগণতান্ত্রিক উদাহরণকে অ্যাপ্রুভ করতে পারে না। বিরোধীদের ঐক্যবদ্ধ আক্রমণের মুখে নির্বাচন কমিশন। বিজেপির হয়ে কাজ করার চাঞ্চল্যকর দাবি। আম্পায়ারের বিরুদ্ধেই পক্ষপাতিত্বের অভিযোগে সরব বিরোধীরা।
एक बात आपको क्लियरली समझनी होगी, जब तक इलेक्शन कमीशन कॉम्प्रोमाइज्ड है, जब तक वोटर लिस्ट कॉम्प्रोमाइज्ड है, तब तक ना ईवीएम से कुछ होगा ना मैन्युअली होगा। इलेक्शन कमीशन अगर नॉन कॉम्प्रोमाइज्ड है और मैन्युअली किया जाए हो सकता है, बट यहां तो अंपायर ही मतलब दूसरी टीम का है, तो आप वोटर लिस्ट लगाइए, आप मैन्युअली कीजिए, ईवीएम कीजिए, उससे कोई फर्क नहीं पड़ेगा। देश की जनता का अपमान कर रहे हैं, जिन्होंने बड़ी मजबूती के साथ मोदी जी को वोट दिया, उनके काम के कारण, ईमानदारी के कारण, देश के विकास के कारण। राहुल गांधी जी एक तरफ ये नेतृत्व है और एक आपका है, रोज गाली पढ़ते हैं। सुप्रीम कोर्ट ने भी आप पर टिप्पणी की, एक बार नहीं 3 बार की, फिर भी आप समझते नहीं हैं। हिंदुस्तान भर घूमते रहते हैं डिफेमेशन में बेल लेने के लिए और किसी को फ्रॉड बोलते हैं। आई कंडेम मिस्टर राहुल गांधी अटरेंसेस। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন এখনো চালু না হলেও ইতিমধ্যেই তেতে উঠেছে রাজ্য রাজনীতিও। এই অবস্থায় বৃহস্পতিবার ফের একবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে ভোটার লিস্টে। বাংলাদেশের ভাষাপ্রিয়, বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী প্রিয়, আর তাদের জন্য ওরা লড়াই করছে। এই সত্য ইতিমধ্যেই বাংলার মানুষ বুঝতে পারছে, আর আমরাও ঘরে ঘরে বাংলার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেব। বিজেপি, কংগ্রেস কিংবা তৃণমূলের মধ্যে চাপানোতর আক্রমণ, পাল্টা আক্রমণ নতুন কিছু নয়, কিন্তু এবার নজিরবিহীনভাবেই বিজেপির মতোই বিরোধীদের সমান আক্রমণের মুখে নির্বাচন কমিশনও। এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা, বাংলা ভাষায় যারা কথা বলে, যারা বাংলায় থাকে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে বাংলার 12 কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে 2021 সালে নির্বাচিত করেছে, সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি 12 কোটি মানুষের প্রতি। নির্বাচন কমিশন এবার ভোটার তালিকাকে পুরোপুরি সংশোধিত করবে, ভুয়া ভোটারের নাম বাদ দেবে, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীর নাম বাদ দেবে এবং রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিয়ে একটি স্বচ্ছ পবিত্র ভোটার তালিকা এবার বানাবে। আর যে ভোটার তালিকায় তৃণমূলের ভুয়া ভোটার থাকবে না, আর ভুয়া ভোটার না থাকলে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। যার জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদের আচরণ দেখুন, উন্মাদের মতো আচরণ করছে, উন্মাদের মতো আচরণ করছে। এই কারণে বুঝতে পারছে বিদায় ঘন্টা বেজে গেছে, কারণ জাল ভোট না থাকলে জাল তৃণমূল কোনোভাবেই বিকশিত হবে না, আর এই ভয়ে তৃণমূল কংগ্রেস ভীত। একটার পর একটা দিন আমরা আলোচনা করছি যে এই বুথ লেভেল অফিসার যারা বিএলও, তারা কত দিক থেকে এসেছিল না স্টুডিওতে পরপর 2 দিন, কত দিক থেকে চাপের মধ্যে। আমি বলছি মুখ্যমন্ত্রী একরকম বললেন, বিরোধী দলনেতা আরেক রকম বললেন, বারবার বললেন যে বিহারে কি কি করা শাস্তি, ইনফ্যাক্ট আজকে শাস্তির তালিকায় আজকে আমাদের পশ্চিমবঙ্গও ঢুকেছে, সেটা বিস্তারিত দেখাবো আজ। তারপরে নির্বাচন কমিশনের একটার পর একটা নির্দেশাবলী আসছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল মিটিং করেন, তাতে বলেছেন, সতর্ক করে দিয়ে দলকে, যে অনেক বিএলও রন্ধে রন্ধে সিপিএম, তারা চায় না। আমি ছিলাম আজকে এই কথাটা কিন্তু আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। চারটে 10 থেকে শুরু করে 5টা 20 পর্যন্ত এতে কনফারেন্সে কথা হয়েছে এবং তার একটা কথাও বলেনি বিএলএ নিয়ে বলে। এক মিনিট দাঁড়াও, আচ্ছা সেটাই বা বলুন না কি কি সেটা তো পার্টির এজেন্ট, সেটা এজেন্ট, সে সিপিএম এরও থাকবে, বিজেপিরও থাকবে, কংগ্রেসেরও থাকবে। না না, সেটা পার্টিকে যেটা নির্দেশ দেওয়ার দিয়েছেন এই জন্য একেবারেই বলা হয়নি, একেবারেই বলা হয়নি।
সম্পূর্ণ মিথ্যা কথা, এটা বলা হয়নি। কি হয়েছে সেটা না, এটা কিন্তু ভালো হলো যে আপনি বলেছেন সেটা সিপিএম এর এজেন্টরা কেন রমজান সিপিএম, সেটা নিয়ে একদম নয়, সিপিএম নিয়ে কোনো কথাই আসেনি, সিপিএম বিজেপি নিয়ে কোনো কথা আসেনি। সুব্রত বক্সি সুব্রত বক্সি 2-3 মিনিট বলেছেন শুরুতে, তারপরে গোটাটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং পরের বাক্যটা শুনুন আপনি, একটা বাক্যে পরের বাক্যটা, যে বিএলও যদি মনে হয় যে তারা দায়িত্ব পালন করছে না, সুব্রত বক্সি বা আমার অফিসে রিপোর্ট পাঠান, এটা কি বলেছেন? একদম নয়, যেটা উনি বলেছেন যে আপনাদের যদি মনে হয় বিএলএদের প্রতি বলছেন, যে আপনাদের যদি মনে হয় কোথাও অসঙ্গতি থাকে, বিএলও শব্দটাই উচ্চারণ দরকার নেই, হলো তো সমিতদা ছিলেন ওই মিটিং এ, আমি বলছি সবটাই ভার্চুয়াল, সেটাই তো মিটিং বলে, জুমটাকেও মিটিং বলে, ভার্চুয়ালটাও মিটিং হয়। আমি বলছি সমিতদা, অর্থাৎ বিএলএরা যদি দেখে যে বিএলওরা কোথাও তাদের দায়িত্ব পালন, শব্দটা ভুলে যান, যে দায়িত্ব পালন কে করবে? বিএলএ নিজে তো নিজে দায়িত্ব পালন না করলে তো আর অফিসে জানাবে না। এবং শুধু তাই না, এক মিনিট আজকে তাহলে বলে দিয়েছেন, সবটা আমি বলবো না, দলের অভ্যন্তরীণ ব্যাপার, আমার বলাটা ঠিকও হবে না। এসআইআরটা কি পশ্চিমবাংলায় শুরু হয়েছে এখনো? আপনি বলুন তো। আরে দাঁড়ান না, সেটা কি হয়ে গেছে? আজকে সবাই 5ই আগস্ট, এখনই বলা হয়েছে যে সমস্ত ভোটারদের কাছে যাও। দাদা কিন্তু বিএলও থাকলে তবেই তো বিএলএদের বলেছে, আরে বাবা সেটা মানুষের কাছে যাও। আপনি আমার থেকে ভালো জানেন এটা। শুনুন, মানুষের কাছে যাবেন। আরে বিএলএ কি একা একা যাবে? বিএলও থাকলে তবেই তো বিএলএ যাবে। এসআইআর শুরু হবে, এখন থেকেই তো মানুষের কাছে যাবে। সেটাই তো উনি বলেছেন, যে কোথাও আপনিই তো বললেন কোথাও অসঙ্গতি হলে। আপনারা দেখলেন সমীর চক্রবর্তী খুব স্পষ্ট করে জোর দিয়ে বললেন, আমি সেই মিটিংয়ে ছিলাম, নানা রসিকতা হচ্ছিল, বিশ্বনাথ চক্রবর্তী বলছিলেন ঘুমিয়ে পড়েছিলেন যখন আলোচনা হয়েছে বিএলও, আপনি ছিলেন না। আজকের জাগো বাংলা ডিজিটাল 6 নম্বর পয়েন্টটা লক্ষ্য করুন। জাগো বাংলা ডিজিটাল বলছে, তারা কোন সূত্র থেকে পেয়েছে আমি জানি না, তারা ভুল করেছে কিনা, পার্টির মুখপত্র 6 নম্বর লাইন বলছে, না দর্শকদের শুনিয়ে দিই, বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন, নজর রাখতে হবে। এই কথা আনন্দবাজার পত্রিকার, দ্য টেলিগ্রাফ, এবিপি আনন্দ কেউ বলছে না, জাগো বাংলা ডিজিটাল বলছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তিনি কি বলেছেন, এবং ওপরে লেখা আছে এক নজরে অভিষেকের নির্দেশ। সমীরদা ওই সময় কি করে মিস করে গেলেন এত গুরুত্বপূর্ণ নির্দেশ আমি জানি না, কিন্তু আবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 6ষ্ঠ নির্দেশ এতটাই মানে দীর্ঘ তালিকা, তার মধ্যে 6 নম্বরে জায়গা করে নিয়েছে যে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন, নজর রাখতে হবে। তারপরের লাইন একটা লাইনে থামেনি, জাগো বাংলা ডিজিটাল বলছে যে কোথাও, দাদা আমি বলছি জাগো বাংলা ডিজিটালের কোনো নকল হয়েছে বলে আমার জানা নেই। হ্যাঁ, এটা এই মাত্র পোস্ট হয়েছে দাদা, পুরোটা শুনে নিন, দেখে নিন, আপনি শুনুন না, আপনি যে জায়গাটা মিস করেছেন আপনি পরে নোট করতে পারবেন। কোথাও যদি মনে হয় বিএলও একটু কোনো রাজনৈতিক দলের কথা শুনে চলছেন, শব্দগুলো লক্ষ্য করুন, যে কোথাও যদি মনে হয় বিএলও একটু কোনো রাজনৈতিক দলের কথা শুনে চলছেন, পক্ষপাতিত্ব করছেন, বাড়ি বাড়ি না গিয়ে তালিকা তৈরি করছেন, সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে হবে। কারা বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে জাগো বাংলা ডিজিটাল, যেটা পোস্ট হয়েছে সমীরদার, এটা অফিসিয়াল বক্তব্য, সমীরদা অফিসিয়াল, কিন্তু আমি বলছি যেটা বিকেলে সমীরদা যেটা দেখেছেন সেটা নয়, এটা এক ঘন্টা আগে, দাদা 1 ঘন্টা আগে জাগো বাংলা ডিজিটাল, যেটা আবার হ্যাঁ 2 ঘন্টা আগে, যার ফলে আমায় ধরতে হবে যে 1 ঘন্টাটাই, এবং তাতে একদম ভেরিফাইড ব্লু টিক দেয়া 1 ঘন্টা আগে পোস্ট করা আছে। কিন্তু আমি বলছি আমি হতেই পারে দীর্ঘ মিটিং, কোনো একটা লাইন মিস করতে পারেন, আমি এর মধ্যে কোনো ইন্টেনশন গুলিয়ে দেওয়া দেখছি না।